পুলিশ হত্যার বিচার করার দরকার নেই, একটা হত্যার বিচার করেন ভাই, একবারে অনুরোধ করি আপনাকে। সেটা হচ্ছে সেই অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল, এই হত্যাটার আপনি বিচার করেন, যে কিনা চিৎকার করে বলতেছিল যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরেন না। জনাব মাহবুব কামাল, একটা বিষয় নিয়ে আসলে একটু আলোচনা করতেই চাই, যে এই বিষয়টা আগে একভাবে উঠেছিল, এখন আবার নতুনভাবে উঠছে। সেটা হলো এই যে আমাদের আন্দোলন হলো, যে আন্দোলনে হাসিনা সরকারের পতন হলো জুলাই অগাস্টে 2024 সালে, সে আন্দোলনে অনেকে মারা গেছেন, শহীদ হয়েছেন, কিন্তু পাশাপাশি আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশও মারা গেছেন। এখন এই পুলিশের মৃত্যুটা হয়তোবা আন্দোলনের জন্য অপরিহার্য ছিল, অথবা অনেক জায়গায় হয়তো যেটাকে আমরা কোলাটেরাল ড্যামেজ বলি, হয়তো সেরকম কিছু হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু কিছু নিরীহ পুলিশও মারা গেছে। যেমন আমরা জেনেছি অনেক জায়গায় পুলিশ থানাতে বসে আছে, পুরো থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো কোন পুলিশ কিভাবে মারা গেল তার কি একটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দেখছি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলছেন তদন্ত হবে, একবার বলছেন তদন্ত হবে না। আসলে এই সরকারের মনোভাবটা কি, আপনি কি বুঝছেন? আর দ্বিতীয় যে প্রশ্নটা, জরুরি প্রশ্ন যেটা, সেটা হলো আপনি নিজে কি মনে করেন? কেন পুলিশ হত্যার বিচার হবে না? নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। কোনো কিলিং এর জাস্টিফিকেশন না। কিলিং ইজ কিলিং, এটার কোনো জাস্টিফিকেশন হয় না। এবং সে অর্থে জুলাই আন্দোলনে যে কিলিং হয়েছে সেগুলিরও কোনো জাস্টিফিকেশন নাই। আবার 5ই আগস্টের পরে যে সমস্ত কিলিং হয়েছে সেগুলোরও কোনো জাস্টিফিকেশন নাই। এভরি কিলিং শুড বি টেকেন ইনটু টাস্ক, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আত্মরক্ষার জন্য যখন গুলি করা হয় বা কাউকে হত্যা করা হয়, সেইটা কিভাবে দেখা হবে, এটা একটা বড় প্রশ্ন। তো এখন পুলিশদের যে হত্যা করা হলো, এইটাকে আত্মরক্ষার জন্য হত্যা করা হয়েছে না এটা ডেলিভারিলি করা হয়েছে, এগুলো তো তদন্ত করতে হবে, তাই না? আমি বলি কি, কোনো পুলিশ হত্যার বিচার করার দরকার নেই, একটা হত্যার বিচার করেন ভাই, একবারে অনুরোধ করি আপনাকে। সেটা হচ্ছে সেই অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল, এই হত্যাটার আপনি বিচার করেন, যে কিনা চিৎকার করে বলতেছিল যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরেন না। এবং সেই পুলিশ নিশ্চয়ই, সেই নারী পুরুষ নিশ্চয়ই বন্দুক হাতে নেননি, কারণ তিনি প্রেগনেন্ট। হ্যাঁ, তিনি হত্যাযজ্ঞে অংশ নেন নাই, তাইলে কেন তার বিচার হবে না, তার হত্যার বিচার হবে না? এইটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বললাম, আপনার কোনো পুলিশ হত্যা করার দরকার নেই, আপনি এই হত্যাটার বিচার করেন। হ্যাঁ, এই একসঙ্গে দুটো হত্যা হয়েছে, একটা ভ্রূণ হত্যা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভ্রূণ ধারণকারীর হত্যা, একটা গর্ভধারিণীকে হত্যা, আর একটা গর্ভের সন্তানকে হত্যা, দুটা হত্যা একসঙ্গে হয়েছে। এবং সেই গর্ভের সন্তান, সে তো একেবারে নিষ্পাপ, তাই না? তাকে তো আপনি বলতে পারেন না যে সে কোনো অস্ত্র হাতে কাউকে হত্যা করছে। এখন কথা হচ্ছে, আপনি যদি সবাইকে ক্ষমা করে দেন, আপনি যদি একটা জেনারেল অ্যামনেস্টি টানতে চান, তাইলে এক কাজ করেন, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন, যে কথাটা আমি অনেক আগে বলছি। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে সুযোগ দেন, তারাও বলুক যে আমরা কি করছি না করছি, এবং সব পক্ষ তাদের ভুল যদি থাকে স্বীকার করুক, ভুল থাকলে স্বীকার করুক, স্বীকার করে আপনার একটা কনসেনসাসে আসি আমরা। হ্যাঁ, একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে আওয়ামী লীগকে সুযোগটা দেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে। সেটা তো হয়েছে, মানে এই 27 বছর জেলে থাকার পরও যদি নেলসন ম্যান্ডেলা আপনার ডি ক্লার্ককে ভাইস প্রেসিডেন্ট করতে পারে, একটা রিকনসিলিয়েশন করতে পারে, তা আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 17 বছর নির্বাসন জীবন কাটে, আপনি কেন পারবেন না? আপনার তো আরো নির্যাতনের পরিমাণ কম, তাই না? তা আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। আমরা দেখছি তো ডেজমন্ড টুটু, আর বিশপ ডেজমন্ড টুটু, সে তো এটা চেয়ার করছিলেন, এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। হ্যাঁ, এবং একটা বিশ্বাসযোগ্য লোক, আর বিশপ যেহেতু, তো ওনার নেতৃত্বে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়েছে এবং সবাই তাদের ভুল স্বীকার করছে, কেউ অনুতাপ করছে, এই করছে, তারপরে একটা ঐক্যবদ্ধ জাতি হয়েছে। তা আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, আমি যদি সবাইকে মাফ করে দিতে চাই, আপনি পুলিশ হত্যাকারীদের মাফ করে দিতে চাচ্ছেন বা তাদেরকে স্পেয়ার করতে চাচ্ছেন, তো সবাই আসুক এই প্রক্রিয়ার মধ্যে। ওয়াই নট আওয়ামী লীগ, তাই না? রাইট। ওয়াই নট আওয়ামী লীগ?
আমি প্রস্তাব করতেছি, খুব ক্যাটাগরিক্যালি প্রস্তাব করতেছি যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হোক। আমরা যদি সত্যি সত্যি তারেক রহমান যদি সত্যি সত্যি একটা কি বলে যে নো হস্টাইলিটি, শত্রুতা নয়, বন্ধুত্বের ভিত্তিতে দেশ গড়তে চায়, তাহলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হোক, কমিশন হোক, সেখানে সবাই আমরা বসি, জুলাই যোদ্ধারাও বসি, তারপরে পুলিশের পক্ষ থেকে ওরাও বসুক, আওয়ামী লীগের পক্ষ থেকে বসুক, যারা 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 বিতর্কিত আছে, যাদের নিয়ে বিতর্ক আছে, সবাই বসে সেখানে আমরা আলোচনা করি কার কি হয়েছে। আওয়ামী লীগকে অনুতাপ করার সুযোগ দেন সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে, একটা সুযোগ দেন, হ্যাঁ, ডিএটি আমরা একটা করি, হ্যাঁ। এবং দেখেন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সাউথ আফ্রিকা হয়েছিল, তখন বলা হলো যে দুই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। একটা হচ্ছে যে হোয়াইটরা অ্যাট্রোসিটি করছে, আবার ব্ল্যাকরা আন্দোলনের নামে কিছু অ্যাট্রোসিটি করছে। তখন বলা হলো যে নো, কোনো অ্যাট্রোসিটি, সব অ্যাট্রোসিটিকে আমাদের বিবেচনা করতে হবে, এবং নুরেমবার্গ ট্রায়ালের মতো কোনো ট্রায়াল করা যাবে না, হ্যাঁ। তারা বলছিল উই শুড অ্যাভয়েড মানে ট্রায়াল লাইক নুরেমবার্গ, হ্যাঁ, এবং আমরা অল দি অ্যাট্রোসিটিস শুড বি অ্যাড্রেসড, এবং সেটাকে আমরা একটা ইসের মধ্যে নিয়ে আসবো, সলিউশনের মধ্যে নিয়ে আসবো। তা আমাদের এখানে তো দুই পক্ষে অ্যাট্রোসিটি হয়েছে, তাই না? জি, অ্যাট্রোসিটি হয়েছে, তো ফলে কি বলে যে এইটা কোনো একটা যদি আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা আসতে পারি, যে একটা জায়গায় আসতে পারি, তাহলে কিন্তু সোসাইটি আরও সুস্থির হবে। তারেক রহমান তো চাচ্ছেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন একটা স্টেবল সরকার, যাতে তিনি রুল করতে পারেন। আমরা তো বুঝি উনি রুল করার স্বার্থে এগুলো করতেছেন, যে ঠিক আছে কেউ যাতে অসন্তুষ্ট না হয়, কেউ যাতে হস্টাইল না হয়, শত্রু মনোভাব না থাকে, তাহলে আমরা একটা ঐক্যবদ্ধ হই। তো সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন। আচ্ছা, আমরা যদি পুলিশের আলাপটা আবার একটু ফিরে আসি আর কি, যে পুলিশের যে ঘটনাগুলি বর্ণনা করা হচ্ছে, এই আলোচনাটা যখনই উঠে তখনই আমরা দেখতে পাই দুটো পক্ষ হয়ে যাচ্ছে। একটা পক্ষ হয়ে যাচ্ছে যে জামায়াত এবং এনসিপি, তারা এই পুলিশের উপর যে মানে ঘটনাগুলি ঘটেছে সবগুলি তারা এক ধরনের মানে আপনার সাধারণ ক্ষমার কথা বলছে, এবং এটা নিয়ে কোনো ক্ষমা ঠিক নেই, এটা নিয়ে কোনো মামলাই করা যাবে না বলছে। এই যে কোনো মামলা করতে না দেওয়া অথবা এক ধরনের ইন্ডেমনিটি দেওয়ার যে মানসিকতাটা, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? কোনো ইন্ডেমনিটি লং লাস্টিং হয় না, এইটা আমরা দেখছি। যেমন বঙ্গবন্ধু কিলিংয়ের পরে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাই না? ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল, আপনি জানেন। কিন্তু আলটিমেটলি ওই ইন্ডেমনিটি থাকলো, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তো ওই ইন্ডেমনিটি বাতিল হয়ে গেল, এবং তাদের ওই কিলারদের তো বিচার হইল, তাই না, ফাঁসিও হইল। সুতরাং ইন্ডেমনিটি ততদিন পর্যন্ত কার্যকর থাকে যতদিন পর্যন্ত ইন্ডেমনিটির পক্ষের শক্তি ক্ষমতায় থাকে, বুঝছেন? যখন অন্য শক্তি আসবে তখন তো এই ইন্ডেমনিটি থাকবে না। এবং আপনি কেন ধরে নিচ্ছেন বাংলাদেশটা 5-10 বছরের দেশ? এটা তো অনন্তকালের দেশ, তাই না? আপনি 50 বছর পরের বাংলাদেশ চিন্তা করেন, হ্যাঁ, কেন এরকম করছেন? হ্যাঁ, এই ইতিহাস কি 5-10 বছরের ইতিহাস? তো ফলে আপনি এটা কখনো কি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না? 5, 10, 15, 20 বছর পরে তো আসতে পারে, আসে নাই? কত বছর? 21 বছর পরে আসছে তো, 75-এর পরে কতদিন লাগে? এইবারই তো বিএনপি তো 17 বছর পরে আসলো না? তো সাম ডেজ উইল কাম যে আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে। এটা তো আর মানে হেলা ফেলার দল না, এটা ডিপলি রুটেড একটা দল, একটা সারা বাংলাদেশ জুড়ে এই দল আছে, এবং এই দলের যে প্রধান নেতা উনি তো অনেকের হৃদয়ে আছেন, তাই না? তো ফলে এইটাকে আমি ইগনোর করে আমি টেম্পোরারি, এই যেটা আমরা বললাম এই যে ইরান যুদ্ধের সময় টেম্পোরারি হয়তো আমেরিকা একটা বিজয়ের স্বাদ দিতে পারে, কিন্তু এটা লং লাস্টিং হবে না, হয় নাই। ভিয়েতনামের ক্ষেত্রে হয় নাই, হ্যাঁ, কোনো ক্ষেত্রেই হয় না এটা। তো ফলে এইটা মানে আমি বলি কি যে এই মুহূর্তে যারা বলতেছেন যে মামলা করা যাবে না, ই করে, তাদের একটা যে আছে যে মামলা, এই পুলিশ হত্যার মামলা হলে তারা অনেকে ফেসে যেতে পারেন, হ্যাঁ, অনেকে ফেসে যেতে পারেন। সেটাই মানে একটা আন্দোলনের স্বার্থে যারা আন্দোলনের সঙ্গে
একদম সামনের সারিতে ছিল, ওই সময় তো পুলিশের সঙ্গে আপোষ করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তার আন্দোলন করা যেত না। আন্দোলন হলে তো কিছু, যেটা আমি বললাম শুরুতে, যে একটা কোলেটারাল ড্যামেজ তো হবেই। কিন্তু এখন তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার থাকতে পারে, তারা তো এক ধরনের নিরাপত্তা চাইতে পারে। আপনি যে সেটার সমাধান আপনি কিভাবে করবেন? সেটাই তো, আপনি যে পুলিশের মরাল বুস্ট আপ করতে যাচ্ছেন, তাই না? আপনি যে পুলিশের মরাল বুস্ট আপ করতে, তাহলে পুলিশের মধ্যে যে গ্রিভিয়েন্স গুলো আছে, যে আমার ফেলো ফ্রেন্ড সে নিহত হয়েছে, আমার মানে পরম বন্ধু নিহত হয়েছে, হ্যাঁ, বা আমিও হ্যারাসড হয়েছি, মানে মরতে মরতে বেঁচে গেছি, তো এই গ্রিভিয়েন্স গুলো তো আপনি অ্যাড্রেস করবেন, তাই না? এটা অ্যাড্রেস করবেন। তারাও তো মানে পুলিশ কি মানুষ না, তাই না? এই যে বলে যে ওস্তাদ ছাদে কোনো মানুষ নাই, 3টা পুলিশ আছে, হ্যাঁ, এইভাবে তো চলবে না। পুলিশও রবীন্দ্রসঙ্গীত গায়, বুঝতে হবে যে পুলিশ কোনো, মানে আমি একটা লেখায় লিখছিলাম যে এই বিয়ে বাড়িতে যখন একজন মেজর জেনারেল পাঞ্জাবি পরে এসে বলে আমাকে আর একটু মাংস দেন, তখন অনেকে অবাক হয়, মনে করে মেজর জেনারেল আবার পাঞ্জাবি পরে নাকি। হ্যাঁ, তারাও যে মানুষ, তারাও যে রবীন্দ্রসঙ্গীত গায়, হ্যাঁ, পুলিশও যে মানুষ, তাদের একটা ফ্যামিলি আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে। এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তারাও হিউম্যান বিইং। তো ফলে তাদের গ্রিভেন্স গুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, তো হ্যাঁ, অ্যাড্রেস করতে হবে। আর তার হচ্ছে বড় কথা কি, দেখেন রাষ্ট্র তো সবার জন্য, তাই না? যে পুলিশটা মারা গেল ইয়েতে, মনে করেন এই আন্দোলনের সময় মারা গেল, অথবা তাকে হত্যা করা হলো, যাই করা হোক, সে মারা যাওয়ার পর নর্মালি একটা পুলিশ অথবা যে কোনো একজন সরকারি কর্মকর্তা যদি দায়িত্ব পালনকালে মারা যায়, তখন সে যে কাজটা করেছে সে দায়িত্বই পালন করেছে, তাকে অর্ডার করা হয়েছে, সে অর্ডার ফলো করেছে। এখন দায়িত্ব পালনকালে যখন কেউ মারা যাবে, তার ফ্যামিলিতে একটা অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে। আমাদের এই পুলিশগুলিকে সেই সুযোগ সুবিধা পাবে? যদি বিচার না হয় তাহলে পাবে? তাহলে তার যে সন্তান, তার যে পরিবার, তারা কি দেশের নাগরিক না? তাদের প্রতি কি আপনি এরকম এক চোখে নীতি অবলম্বন করতে পারেন? তাহলে রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা একটা উদাহরণ সৃষ্টি করা। তো তাদের জন্য আপনি কি এক্সাম্পল ক্রিয়েট করলেন? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন জেনারেলাইজ করেন, হ্যাঁ, তখন তো এটা একটা বিরাট সংগঠন। যেমন ধরেন যে অনেক সাংবাদিক আপনার গত রেজিমের, হাসিনা রেজিমের মনোরঞ্জন করছে, ই করছে, তো এগুলো তো কতগুলো পার্টিকুলার কেস না। কিন্তু আপনি যদি জেনারেলি বলেন সাংবাদিক মানেই হচ্ছে আপনার স্বৈরাচারের দালাল, তাই তো এটা হইলো না। শিক্ষক মানেই স্বৈরাচারের দালাল, এটা হইলো না, তাই না? আপনি জেনারেলাইজ কেন করেন, তাই না? পার্টিকুলারাইজ করেন কে কে অপরাধী, হ্যাঁ, কে কে অপরাধী। আর 5ই আগস্টের পর আমরা কি দেখছি? একটা জেনারেল টেন্ডেন্সি দাঁড়াইছে, এই সুপ্রিম কোর্ট সব বিচারপতিকে কি কয় যে পদত্যাগ করতে হবে, মাফ করে পদত্যাগ। আরে ওইখানে তো 2-4 জন কি মানে ভালো বিচারপতি ছিল না নাকি? শিক্ষকদের মধ্যে কি ভালো? আর শুধুমাত্র দল করলে বা নৌকায় ভোট দিলে সে ক্রিমিনাল, এটা কোথায় পাইছেন ভাই? হ্যাঁ, এটা কোন পলিটিক্যাল সায়েন্সে আছে যে একটা দলকে ভোট দিলে সে মানে হয়ে যাবে? আপনি স্বৈরাচারের যারা আসল দালাল তাদেরকে আপনি টাকার বিনিময়ে স্পেয়ার করছেন, অথচ নৌকায় ভোট দিচ্ছে যারা তাদেরকে আপনি জেলে পুরছেন। এটা হইল কিছু? আমি তো 10টা শেখ হাসিনার মনোরঞ্জনকারী 10টা বিগ হাউসের নাম করতে পারি যারা টাকার বিনিময়ে এখন ঘুরে বেড়াচ্ছে, অথচ গ্রামের একজন নিরীহ লোক যে বঙ্গবন্ধুকে ভালোবেসে নৌকায় ভোট দিছে, তাকে আপনি জেলে ঢুকাই দিলেন। হ্যাঁ, এটা কিছু হইল? তো ফলে খুবই খুবই এটা মানে মর্মান্তিক, এটা একটা মর্মান্তিক। এখন কথাটা হচ্ছে যে জুলাই আন্দোলনে কোন কোন পুলিশ আপনার গণবিরোধী ভূমিকা নিছে? হ্যাঁ, যদিও আপনি বললেন যে এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হয়েছে। আচ্ছা, আমি এটা বাদই দিলাম, তুমি রিজাইন করতা, তাই না? অবশ্য রিজাইন করলে খাবে কি, তাই না? রিজাইন করলে তাকে যে আবার মেরে ফেলা হবে না তার কি গ্যারান্টি আছে, তাই না? তাই সেও তো তখন যদি রিজাইন করতো তখন তো সে ষড়যন্ত্রের শিকার হইতে পারতো, তাহলে তো তার তো কোনো উপায় ছিল না, তাই না? যাই হোক, তারপরও সে ক্রাইম করছে। এখন এর সবাইকে এটা করছে, ওই অন্তঃসত্ত্বা নারী সে কি বন্দুক ধরছে? হ্যাঁ, তো ফলে আপনি এগুলি পার্টিকুলারাইজ করবেন না, আপনি জেনারেলি বলতেছেন। হ্যাঁ, এটা তো হইল না কিছু। তো ফলে এই জিনিসগুলো আমি বলি, যদি ক্ষমা করতেই হয় তাইলে সবাইকে ক্ষমা করে দেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে। আমি এমনি ক্ষমা করতে বলি না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে এসে যুক্তিগ্রাহ্য বক্তব্য তুলে ধরবে, প্রয়োজনে অনুতাপ করবে যে ভুল করছি, ঠিক আছে, তারপরে সবাই একটা ইউনাইটেড নেশন গড়ি আমরা। এইভাবে হবে না।
দেখেন, এটা আপনি যেটা চাচ্ছেন সেটা যে কখনোই সম্ভব না, এটা আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? এই যে আপনি বললেন যে আমি যা করেছি ভুল করেছি, ভুল তো মানুষ করতেই পারে, মানুষ ভুল করতে পারে, ভুল স্বীকার করবে। ভুল করাটাও যেমন একটা মানবিক বৈশিষ্ট্য, ভুল স্বীকার করাটাও একটা মানবিক বৈশিষ্ট্য। কিন্তু আমরা কি জামাত ইসলামের ক্ষেত্রে সেই ভুল স্বীকার করাটা দেখতে পাচ্ছি? এত বছর হয়ে গেল, তারা একবারের জন্য বলেছে আমরা ভুল করেছি, এখানে আমি একটু তারাও বলি। তো স্বীকার করে। হ্যাঁ, জামাতে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি পরেরটা কিভাবে না, আমি বলতেছি যে এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এখানে জামাতকেও আসতে হবে, এখানে জামাতকেও আসতে হবে, তাদেরকে বলতে হবে 71-এ তাদের পূর্বপুরুষরা কি করছে না করছে। তারা করে নাই, কিন্তু পূর্বপুরুষরা তো করছে। এবং দেখেন, ভুল স্বীকার করা এইটা পার্সোনালিটিকে আরো আরো উচ্চতায় নিয়ে যায়। রাইট। কেউ মনে করে যে ভুল স্বীকার করলে ওদের পার্সোনালিটি কমে গেল, এটা কিন্তু পার্সোনালিটিকে আরো গ্লোরিফাই করে। দেখেন, আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিই। অক্টাভিও পাজ, হ্যাঁ, হি ইজ এ লেফটিস্ট, সে যে ল্যাটিন আমেরিকার একজন রাইটার, সে লেফটিস্ট ছিল। সে লিখছে এক জায়গায় যে আই হ্যাভ নেভার সিন এ সিঙ্গেল লেফটিস্ট হু হ্যাজ অ্যাডমিটেড দ্যাট হি হ্যাজ ডান এ রং। আমি একজনও বামপন্থী দেখি নাই যে কিনা স্বীকার করছে সে ভুল করছে। এইটা পড়ার পরে আমি জায়গা দিনে কলাম লিখছিলাম একটা, যে অক্টাভিও পাজ, আমি আসতেছি আপনার কাছে, আমি ভুল স্বীকার করবো। বুঝছেন, লেফটিস্ট হিসাবে আমি লেফটিস্ট, কিন্তু আমি ভুল স্বীকার করতে রাজি আছি যে আমরা জাসদ করে অনেক হঠকারী কাজ করছি। ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। তো ফলে ভুল স্বীকার কেন এটা পার্সোনালিটিকে মানে নিচে নামাবে, এটা পার্সোনালিটিকে উঁচুতে দিবে, আরো উপরে উঠাবে এটা। তো ফলে এটা আসল জামাত, আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সবাই আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে আসি, কার কতটুকু ভুল হয়েছে, কার কতটুকু শুদ্ধ হয়েছে, এবং কারো যদি ভুল থেকে থাকে সেটা আমরা স্বীকার করে আমার মনে হয় আমাদের না এই মানসিকতাটা আসলে অর্জন করা উচিত। আমি নিজে ইলেকশনের আগে কিন্তু আমি বলেছিলাম, জামাত যদি ইলেকশনের আগে বলতো, ইলেকশনের 2 দিন আগেও বলতো যে আমরা 71 সালে যা করেছি, আমাদের যারা আগের নেতৃত্ব ছিল তারা ভুল করেছে। আমি মনে করি ওই 2 দিন আগে বললে ওদের ভোট আরো 2%। শুনেন ফারুক ভাই, আমি বলছি কি জানেন, আমি আমার জামাতের এক নেতাকে পাশে বসিয়ে বলছি যে আপনারা 2টা কাজ করেন। একটা বলেন যে পূর্বপুরুষদের লিগ্যাসি আমরা বহন করব না, এবং পূর্বপুরুষরা যা করছে সেজন্য আমরা সরি। ঠিক আছে, আর একটা কাজ করেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রবর্তন করব না, আমরা গণতান্ত্রিক ধারায় চলবো, দেখবেন আপনাদের কত ভোট বাড়বে। আমি বলছি এটা, হ্যাঁ, শরিয়া আইন করবো না, এবং কি বলে যে আমরা পূর্বপুরুষদের লিগ্যাসি বহন করব না, এবং ওদের জন্য আমরা সরি। তারা তো একটাও করতে পারলো না, একটা করলো না তারা, এবং তারা করলে আরো ভোট পাইতো, আরো ভোট পাইতো। তার মানে তাদের জেদটা ছিল কিন্তু তাদের বিনয়টা ছিল না। যাই হোক, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আপনি খোলামেলা ভাবে অনেক এমন কিছু প্রসঙ্গ অবতারণা করলেন যেগুলো মানুষের মনে আছে কিন্তু মানুষ উচ্চারণ করতে ভয় পায়। এই ভয়টা আমাদের মন থেকে দূর করতে হবে, এবং এই দূর করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র কি সেই কাজ করছে, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। প্রিয় দর্শক, আপনারা ভাবুন, রাষ্ট্রকে সে আমাদের অভয় দিচ্ছে যে মনে যা আছে সেটা আমি উচ্চারণ করতে পারবো? এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।